ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস প্রোগ্রাম ইনচার্জ উম্মুন নাহার আজমি। আজ আমরা কথা বলবো যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক কতটুকু সফল। আজমি, আপনাকে স্বাগত। ভালো আছেন? জি, ভালো আছি। আজমি, আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশ ব্যাংক সমিতির মতন করে চলছে, নিয়ন্ত্রক সংস্থা হিসাবে এটি ব্যর্থ। আসলে কোন প্রেক্ষাপটে উনি এই কথাগুলো বললেন? আসলে এটা একজন সালেউদ্দিন স্যার বলেছেন বিষয়টি আসলে তা না। আমরা যদি দীর্ঘদিন বিভিন্ন বিশ্লেষক মন্তব্যগুলো শুনে থাকি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে, কারো কাছে আসলে সফলতার গল্পটুকু আমরা শুনতে পাচ্ছি না। ব্যর্থতার কথাই বারবার আসছে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। অর্থাৎ একটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যেসব পদক্ষেপ নেওয়া উচিত একটা ইকোনমির পার্সপেক্টিভে, সেই পদক্ষেপটুকু আমরা আসলে বাংলাদেশ ব্যাংককে নিতে দেখছি না। যার কারণে আসলে সালেউদ্দিন সাহেব তো গভর্নর ছিলেন একসময় বাংলাদেশ ব্যাংকের। উনি আসলে এখানকার ভেতরকার বিষয়টা আরও বেশি ভালো বুঝেন। আমরা হয়তো গণমাধ্যম কর্মী হিসেবে অনেকদিন ধরে কাজ করছি। আমরা যতটুকু না বুঝতে পারছি, উনি এটির কিন্তু ভেতরকার খবর জেনেই এটিকে ব্যর্থ বলছেন। সেটা আসলে কোন কোন প্রেক্ষাপটে বলেছেন যদি বলি আমি প্রথম দিক থেকে। বাংলাদেশ ব্যাংকের কাজ কি? যেহেতু সে একটি নিয়ন্ত্রক সংস্থা, তার মূলত কাজই হচ্ছে যেসব ইরেগুলারিটিসগুলো হচ্ছে আর্থিক খাতে, ব্যাংক খাতে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেগুলোকে দূর করা, সেগুলো যাতে হতে না পারে তার আগে পদক্ষেপ নেওয়া। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক কোনো সফলতা দেখাতে পারেনি। আমরা খেলাপি ঋণ কিন্তু দেখছি। যেই খেলাপি ঋণ আমরা বছরের পর বছর বলা হচ্ছে একটি নিয়ন্ত্রণের মধ্যে আসবে, সেই খেলাপি ঋণ কিন্তু এখন সবশেষ হিসেব যদি বলি আমি, গত বছরের ডিসেম্বরের যে হিসেবটি আছে, সেই হিসেব অনুযায়ী কিন্তু প্রায় 1.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ এখন ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটি কিন্তু এই অবস্থানে থাকার কথা না। বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি মেজার নিয়েছে যে 2026 সালের মধ্যে খেলাপি ঋণ 8% নিয়ে আসবে। এই যদি 8% নিয়ে আনতে হয়, সেক্ষেত্রে যা যা করণীয় সেরকম কিন্তু সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ব্যর্থতার কারণ হিসেবে কিন্তু এই খেলাপি নিয়ন্ত্রণ কিন্তু একটি বড় কারণ। আরেকটি কারণ আপনি জানেন, সম্প্রতি কিন্তু ব্যাংক একীভূতকরণের একটি উদ্যোগ কিন্তু সরকার নিয়েছে। বাংলাদেশ ব্যাংকও বেশ কিছু ব্যাংককে চেষ্টা করছে একীভূত করার জন্য, অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোর, এবং এটির পরিকল্পনা কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছিল। সেক্ষেত্রেও আমরা দেখছি ভাটা পড়েছে। যেভাবে বাংলাদেশ ব্যাংক করতে চাচ্ছিল আসলে সেভাবে হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকও কিন্তু খুব বেশি যে প্রস্তুতি নিয়ে এগুলো করছে সেই বিষয়টি কিন্তু আসলে সুস্পষ্ট নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশ ব্যাংকের যে কাজগুলো হওয়ার কথা, সেই কাজগুলো আসলে ঠিকমতো হচ্ছে না। তার মানে কি? অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ব্যর্থ আমরা বলতে পারি। বাংলাদেশ ব্যাংকের আরেকটি মূল কাজ কি? ইকোনমিকে স্টেবল রাখা। স্টেবল রাখা মানে মূলত নিয়ামক যেটি আছে, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কিন্তু সুস্পষ্ট কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার নিয়ে কাজ করছে, কিন্তু নীতি সুধার তো একমাত্র পদক্ষেপ হতে পারে না। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে যে করণীয়গুলো আছে, অর্থনীতিবিদরা বারবার বলছেন যেসব কাজ, টাকার প্রবাহকে ধরে রাখা, এছাড়া ডলারের মুদ্রা বাজারও আপনি দেখেছেন যে হ্যাঁ, অনেকদিন পর ক্রলিং পেগ এসেছে, ডলারের একটি মান ধরা হয়েছে, দাম ধরা হয়েছে, সেটিও কিন্তু লাগাম ছাড়া। অর্থাৎ অনেক ব্যবসায়ীরা বলছেন যে যেই নির্ধারিত দর, সেটিও কিন্তু আসলে আমদানির খরচটা বাড়িয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে যা যা করণীয় প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ দেখেই আসলে ডক্টর সালেউদ্দিন স্যার এইটিকে ব্যর্থ হিসেবে তিনি মন্তব্য করেছেন। আচ্ছা, আপনি মাত্রই ব্যাংক একীভূতকরণের কথা বললেন। আমরা দেখলাম যে প্রাথমিকভাবে সম্ভবত 10টি ব্যাংককে এক করে ফেলার একটা প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক। আসলে এই যে একীভূতকরণ, এটাতে সুফলটা কিভাবে পাবো আমরা? আসলে একীভূতকরণের উদ্যোগটা তো নেওয়া হয়েছিলই আসলে ব্যাংক খাতের সুফলের জন্যই। কারণ আপনি জানেন যে যে দুর্বল ব্যাংকগুলো আছে, আমাদের দেশের যে ইকোনমির সাইজ, সেই অনুযায়ী অনেকগুলো ব্যাংক আছে ঠিকই, কিন্তু প্রত্যেকটি ব্যাংক তো ভালো করছে না। সেটা খালি চোখেও দেখা যাচ্ছে যে আসলে কোন ব্যাংক ভালো অবস্থানে আছে, কোন ব্যাংকের খেলাপি ঋণ কতটুকু। এখন কিন্তু গণমাধ্যমের দ্বারা প্রত্যেকটা আমানতকারী বলেন, প্রত্যেকটা গ্রাহক কিন্তু জানে যে ব্যাংকগুলোর অবস্থান কি। এই ব্যাংকগুলোকে একটি ঠিক মানদণ্ডে আনার জন্যই কিন্তু ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল, যেভাবে করার কথা ছিল, বাংলাদেশ ব্যাংক আসলে সেভাবে করতে পারিনি দেখে আমরা দেখেছি বেসিক ব্যাংকের ক্ষেত্রে সেটি সফল হয়নি, ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে সেটি সফল হয়নি। কারণ হচ্ছে তার সেসব ব্যাংকগুলো কিন্তু মানতে চাচ্ছে না। কারণ তাদের উপর যেই বিষয়টি এসে দাঁড়াবে, তারা বলতে চাচ্ছে ব্যাংক এভাবে একীভূতকরণের পক্ষে আমরা নেই।
তাহলে এটা কেন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের উপরে গিয়ে এই কথাগুলো বলতে পারছে? নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকেরও লুপহোল আছে দেখেই ব্যাংকগুলো পারছে। এক্স্যাক্টলি। সো এক্ষেত্রে আসলে একীভূতকরণের যে সুফলটা পাওয়ার কথা ছিল, অর্থাৎ সুফল কি পাওয়ার কথা ছিল, দুর্বল ব্যাংকের যে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি আশঙ্কা আছে আমানতকারীদের, সেই আমানতকারীদের উপর যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে কারণেই কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। তো এই উদ্যোগটি আসলে যতদিন পর্যন্ত কার্যকর হবে না, আমরা বলতে পারি না যে একীভূতকরণ কার্যক্রম আসলে সফল হয়েছে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে কয়েকটা ব্যাংক আসলে বাংলাদেশ ব্যাংকের উপরে যে বলছে যে তারা একীভূতকরণে আসতে চাচ্ছে না, এইখানে কি তাহলে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট প্রিপারেশন কিংবা প্রস্তুতির ঘাটতি ছিল? কোনো ব্যাংকগুলোর সাথে আলোচনা না করেই তারা এরকম সিদ্ধান্ত দিয়েছিল কি? মূলত শুরুর দিকে সিদ্ধান্তটা আলোচনা না করেই নিয়েছিল আপনি আচ্ছা। বলতে পারেন। হ্যাঁ, যখন একটি চুক্তির মাধ্যমে তারা কাজটি এগিয়ে নেবে, অর্থাৎ পদ্মা ব্যাংকের ক্ষেত্রে আপনারা দেখেছেন একটা কিন্তু সমঝোতা চুক্তি হয়েছে এক্সিম ব্যাংকের সাথে। তখন হয়তো ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে এক করে দেওয়া হচ্ছে বা তাদের অনুমোদনের একটি ব্যাপার আছে। তার আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকই সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাংকগুলোর মাধ্যমে আমরা মার্জারের একটা সিদ্ধান্ত নেব। যার কারণেই কিন্তু ব্যাংকগুলো এখন এসে বলছে যে আমি ওর সাথে মার্জ হতে চাই না। আমি একটি সরকারি ব্যাংক, আমি একটি বেসরকারি ব্যাংকের সাথে আমি আচ্ছা। একীভূত হব না। তো এক্ষেত্রে তো বোঝাই যায় আসলে যে এই বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা জোর করেই তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, আজবি, এই আরেকটা জিনিস যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য যে অস্থায়ী ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হচ্ছে, এই অস্থায়ী ব্যাংকিং কমিশনটা আসলে কিভাবে কাজ করবে? ব্যাংকিং খাতের কমিশন কিন্তু আসলে বেশ কয়েক বছর আগে থেকেই কিন্তু একটা কমিশনের কথা বলা হয়েছিল। এক বছর বাজেটেও কিন্তু বাজেট বক্তৃতায় উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী আব্দুল মুহিত, প্রয়াত অর্থমন্ত্রী। ব্যাংকিং কমিশনের কথা তিনিও কিন্তু বেশ কয়েকবার বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছিলেন। কিন্তু সেই কমিশনও আসলে গঠন করা হয়নি ওভাবে। কারণ ব্যাংকিং কমিশনটা কি জন্য গঠন করার কথা ছিল? আমি একটু আগে যে খেলাপি ঋণের কথা বলছিলাম, মূলত খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে যেসব সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য একটি সংস্কার কার্যক্রম করবে এই আচ্ছা। ব্যাংকিং কমিশন। ব্যাংকিং কমিশন স্বাধীনভাবে কাজ করবে। তারা ব্যাংকিং খাতে যেসব অনিয়মগুলো হচ্ছে, অর্থাৎ অনিয়মের মাধ্যমে ঋণ দেয়া হচ্ছে, সেই ঋণের টাকা কিন্তু ব্যাংকে আবার ফিরে আসছে না। আসছে না। ফিরে আসছে না দেখেই কিন্তু ঋণ ব্যাংকগুলো খেলাপিটা। মূলধন ঘাটতিতে হ্যাঁ। পড়ে যাচ্ছে। এই যে মূলধন ঘাটতিতে পড়ছে, সেই ব্যাংকগুলো কিন্তু আর খুব সুস্থভাবে দাঁড়াতে পারছে না ইকোনমিতে। যার কারণেই কিন্তু এই দুর্বল ব্যাংকের একটি প্রসেসের মধ্যে তারা ঢুকে যাচ্ছে। একটা সময় কিন্তু আমরা এই দুর্বল ব্যাংক বলে আসলে কিছু শুনতে পাইনি। হ্যাঁ, আসলেই। ধীরে ধীরে কিন্তু এই একদম। দুর্বল ব্যাংকের বিষয়গুলো উঠে আসছে। একেকটা সময় তো প্রত্যেকটা বেসরকারি ব্যাংক বলেন, সরকারি ব্যাংক বলেন, খুব ভালো অবস্থানে ছিল অবশ্যই। কিন্তু, এবং মানুষজনের খুব আস্থা অর্জন আস্থার করেছিল। জায়গা ছিল। এখন মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখতেও টাকা ভয় রাখতে না, পাচ্ছে তুলে যে নিচ্ছে। আমি আমার টাকাটুকু, এবং জানেন একীভূতর পরেই কিন্তু আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলে টাকা নিচ্ছে। তুলে নিচ্ছে। কারণ সে এখন ভয় পাচ্ছে যে আসলে ব্যাংকগুলোর অবস্থা আসলে ভালো আছে ভালো। কিনা। তো ব্যাংকিং কমিশন আসলে এই কারণেই গঠন করা হয়েছিল যে ব্যাংকগুলোর একটি সুস্বাস্থ্য আমরা দেখতে পাবো, ব্যাংকগুলো ইকোনমিতে একটি ভালো অবদান রাখবে। কিভাবে সেটি হতে পারে, এই কমিশনই কিন্তু সেটি নির্ধারণ করার কথা ছিল আর কি। আচ্ছা, আজকে এই সম্প্রতি এটা নিয়ে বেশ আলোচিত হচ্ছে বিষয়টা যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে একটা নিষেধাজ্ঞা। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? কেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না? কি বলছে বাংলাদেশ ব্যাংক? আসলে সংবাদকর্মীদের কাজ কি? প্রেস রিলিজ নির্ভর সংবাদ না, তো অবশ্যই, আসলে হতে পারে অবশ্যই না। না, অবশ্যই এখন না। সরকার বা সরকারি কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আমাকে কোন তথ্যটুকু দিবে? যেই তথ্যটুকু সরকার মনে করবে যে আমি এটি জানানোর মতো, তাই আমি এটি প্রেস রিলিজ আকারে হোক বা সংবাদ সম্মেলন করে আমি জানাবো। কিন্তু সাংবাদিক তো সেই কাজটি শুধু করবে না। না, তার কাজ অনুসন্ধান করে বের করা আসলে এই সেক্টরে কি হচ্ছে, আচ্ছা। আসলে আমার ইকোনমি ভালো আছে কিনা। এই যে হলমার্কের মতো একটি বিষয় ছিল, বিসমিল্লার মতো একটি বিষয় ছিল, আপনি জানেন বেসিক ব্যাংকের যে কেলেঙ্কারি ছিল, এই জিনিসগুলো আমরা কিভাবে জেনেছি? এই জিনিসটি কিন্তু সরকার আমাকে স্বপ্রণোদিত হয়ে জানায়নি। আচ্ছা। এটি গণমাধ্যম কর্মীরাই কিন্তু উদ্ঘাটন করেছে যে ব্যাংক খাতে এরকম একটি নৈরাজ্য চলছে, ব্যাংক খাতে এরকম একটি অনিয়ম চলছে। যখন এই ধরনের বিষয়গুলো আসলে ফ্ল্যাশ করা হচ্ছে, তখনই কিন্তু, এবং একীভূতকরণের বিষয়েই কিন্তু এই নিষেধাজ্ঞাটা শুরু হয়েছিল নিষেধাজ্ঞাটা যে শুরু হয়েছে। দুর্বল ব্যাংক এবং হ্যাঁ, সবল ব্যাংকের তালিকাটি যখন গণমাধ্যম কর্মীরা একে একে প্রকাশ করা প্রকাশ শুরু করা করলো, শুরু করলো। তখন বাংলাদেশ ব্যাংক মনে করলো যে না, মনে হয় সাংবাদিকরা প্রবেশ করছে দেখে আমাদের এসব খবরগুলো বাইরে চলে আসছে। তখনই কিন্তু নিষেধাজ্ঞার বিষয়টি আসছে। কিন্তু এটি তো আসলে কোনো সুস্থ সমাজের জন্য এবং অবশ্যই না। গণমাধ্যমকে যদি চলতে দেওয়ার মতো চলতে দিতে হয়, তাহলে কিন্তু এই যে নিষেধাজ্ঞা, এভাবে তো আসলে হতে পারে না। হতে পারে না। আমরা অবশ্যই ভালো খবরটুকু প্রকাশ করব, কিন্তু আমাদেরকে ভেতরের খবরটুকু বের করার জন্য বের করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে আমাদের আসলে অবাধ বিচরণ থাকতে হবে। আচ্ছা, আপনি আরেকটা খবর নিশ্চয়ই দেখেছেন। সম্প্রতি ভারতের কয়েকটি গণমাধ্যম একটি সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশ ব্যাংকে আবার হ্যাকিংয়ের মতন ঘটনা ঘটেছে, এবং আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক শুধু একটি সংবাদ বিজ্ঞপ্তি যে এটি একটি গুজব, এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই বিষয়টা কি বাংলাদেশ ব্যাংক এতটুকু করেই দায় এড়িয়ে যেতে পারে একটি কেন্দ্রীয় ব্যাংক হিসাবে?
কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অবশ্যই দায়ী এড়িয়ে যেতে পারে না, কারণ 2016 সালে রিজার্ভ চুরির যে ঘটনাটি ঘটেছিল ওইটিও তো আসলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানায়নি। প্রায় আমরা কিন্তু 39-40 দিন পরে আমরা এবং আমরা জানতে কিন্তু পেরেছি। ফিলিপাইনের গণমাধ্যমের একদম। মাধ্যমে জেনেছি যে বাংলাদেশ ব্যাংকের এত বড় একটা ঘটনা ঘটে গেছে, রিজার্ভ চুরি হয়ে গেছে, হ্যাঁ। যে টাকাটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত পুরোপুরি আদায় করতে আদায় করতে পারিনি। পারিনি। তারপরে যখন এই যে ভারতীয় গণমাধ্যমের এই বিষয়টা আসলো এবং এর মধ্যে সাংবাদিক নিষেধাজ্ঞার একটি বিষয় হ্যাঁ। এর মধ্যে চলে আসলো, তখন বাংলাদেশ ব্যাংক আসলে নিজেও বুঝে উঠতে পারছে না যে আসলে এক্ষেত্রে কি করণীয় আছে। তখন তারা একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দায়টা এড়ালো, কিন্তু আসলে তো আচ্ছা, এভাবে দায় এড়ানো যায় না। যেহেতু বাংলাদেশ ব্যাংকে একবার এই ধরনের এরকম দুর্ঘটনা ঘটনা ঘটেছে। ঘটেছে, হ্যাঁ। এইটা তো কেউ বিশ্বাস করবে না যে না সেটাই। এরকম যে আবার ভবিষ্যতে হবে না। তবে আমরা আসলে চাই যে বাংলাদেশে আসলে এই ধরনের এরকম ঘটনা ঘটনা না না ঘটুক ঘটুক। এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিক আর কি আর্থিক খাতে, কারণ আমাদের রিজার্ভের অবস্থা এমনিতেই খুব খারাপ। খারাপ। এর মধ্যে যদি রিজার্ভ নিয়ে আসলে এই ধরনের একটা টানা হেঁচড়া হয়, এটা কোনো ইকোনমির জন্য আসলে সুস্থ লক্ষণ নয়। ধন্যবাদ আজমি। আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিট শোর সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।